মিমি মাহাতিমকে ছাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না। 5 মিনিট পর মাহাতিম মিমিকে ছেড়ে দেয়। তখন মিমি জোরে জোরে নিঃশ্বাস নেয়, এতক্ষণ যেন ওর দম বন্ধ হয়ে আসছিল। আরও কিছুক্ষণ এইভাবে থাকলে যেন ও মরেই যেত। মাহাতিম মিমির দিকে তাকিয়ে বলল, আর লাগবে নাকি ওষুধ, না খেতেই হবে? তখনই মিমি বলল, না আর লাগবে না, এভাবে কেউ করে নাকি? এখন যদি দম বন্ধ হয়ে মরে যেতাম? এটুকুতে যদি আমার বউটার দম বন্ধ হয়ে আসে, তাহলে এত বড় স্বামীকে সামলাবে কি করে শুনে? কেন সামলাতে পারবো না নাকি? অবশ্যই পারবো। কেমন পারবে তা বুঝতেই পারছে। আচ্ছা যাও, এবার আমার জন্য একটু কফি নিয়ে আসো, আমার খুব মাথা ধরেছে। আর তুমি আসতে আসতে আমি ফ্রেশ হয়ে নেই। মাহাতিম ফ্রেশ হয়ে শুধু একটা ট্রাউজার পরে খালি গায়ে বের হয়েছে ওয়াশরুম থেকে। এসে দেখে মিমি কফি হাতে দাঁড়িয়ে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। কি হলো, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? মাহাতিম কথাটা বলতেই মিমি লজ্জা পেয়ে চোখ নিচে নামিয়ে নেয়। আপনার কি লজ্জা করে না? এভাবে খালি গায়ে বের হয়েছেন কেন একটা মেয়ের সামনে? বউয়ের সামনে আবার লজ্জা কিসের? তারপর কফিটা দাও। বলে মিমির হাত থেকে কফি নিয়ে খেতে থাকে। মিমি আর কিছুই বলল না, লজ্জার কারণে শুধু মনে মনে বলল, এ বেটা কি লজ্জা নেই নাকি রে বাবা? কেমন খালি গায়ে আমার সামনে আসে! ইস, দেখে তো আমারই লজ্জা লাগছে। তারপর দৌড়ে নিচে চলে যায়। রিমি সোফায় মন খারাপ করে বসে আছে। মিমি পিছন থেকে রিমির পিঠে চাটি মেরে বলে, কি রে, কি হয়েছে? তোর কি মন খারাপ? কই, না তো, মন খারাপ হবে কেন? কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। না হলে তো তোকে কখনো এইভাবে এত শান্ত হয়ে বসে থাকতে দেখিনি। সত্যি করে বলতে কি হয়েছে তোর? বলবো? তুই আবার কাউকে বলবি না তো? না, কাউকে বলবো না। তুই বল কি হয়েছে। আসলে আমি এই বিয়েতে রাজি না। আমি এখন বিয়ে বা এনগেজমেন্ট কিছুই করতে চাই না। তুই কি কাউকে ভালোবাসিস? তখনই রিমির আয়ানের কথা মনে হয়। ওর কথা ভাবতে থাকে। কি রে, কি হলো বল? তুই কি কাউকে ভালোবাসিস? না না। বলে রিমি পরে ভাবতে থাকে, মিমি, আমাকে কাউকে ভালোবাসি কিনা বলতে আমার হঠাৎ আয়নের কথা মনে পড়লো কেন? তাহলে আমিও কি ওনাকে পছন্দ? ধুর বাবা, কী সব ভাবছি আমি। তাহলে তোর কেন বিয়ে করার ইচ্ছে নেই? আয়ান ভাইয়া তো ছেলে হিসেবে খারাপ না, তোর সাথে ভালো মানাবেও। আমার যতদূর মনে হয় উনি একজন ভালো মনের মানুষ। আর আব্বু দাদাই সবাই যখন বিয়েতে রাজি, তাহলে তুইও বিয়েটা মন থেকে মেনে নে না। আর তোর যদি আয়ন ভাইয়াকে পছন্দ না হয়, তাহলে তুই কিছু দিন ওনার সাথে মিশে দেখ। ওনাকে তোর পছন্দ হয়ে যেতেও পারে। আর যদি না হয়, তাহলে সবাইকে বলে না হয় বিয়েটা ভেঙে দিস। ঠিক আছে। তাহলে আমি ওনাকে বলি, কাল তোর সাথে দেখা করার জন্য, কি বলিস? আচ্ছা, ঠিক আছে, কিন্তু রিমিকে আর কিছু বলতে না দিয়ে মিমি বলল, কোনো কিন্তু না। কাল তুই আয়নের সাথে দেখা করছিস, সেটাই ফাইনাল, ঠিক আছে? এখন খেতে আয়। সবাই খাবার টেবিলে চলে গেছে। খাবার শেষে মিমি রুমে গিয়ে আয়ানকে কল দিয়ে জানিয়ে দেয় রিমি কাল ওনার সাথে দেখা করতে চায়। আয়ান অনেক খুশি হয়ে যায় রিমি ওর সাথে দেখা করতে চায় শুনে, আর জানিয়ে দেয় ওরা কোথায় দেখা করবে। সকালে রিমি আর মিমি একসাথে বের হয়, সাথে বডিগার্ডরাও। তারপরে রিমি নেমে যায় একটা রেস্টুরেন্টের সামনে। তখনই দেখতে পায় আয়ান এসে দাঁড়িয়ে আছে। আয়ান মিমিকেও বলল ওদের সাথে রেস্টুরেন্টে আসার জন্য, কিন্তু মিমি গেল না। ও ওদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। তাইও আয়ানকে কিছু একটা বুঝিয়ে কলেজে চলে আসে বডিগার্ডদের সাথে। আয়ান আর রিমি রেস্টুরেন্টে গিয়ে বসে। কি খাবে বলো, অর্ডার দিই? আমি কিছু খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি, আপনি খান। আর মিথ্যা বলতে হবে না। বাড়ি থেকে খেয়ে এসেছো কি না সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। মানে, আমি কি মিথ্যা বললাম? কি মিথ্যা বলনি সেটা বলো। তুমি যে কিছু খেয়ে আসোনি সেটা আমি ভালোই করেই জানি। এখন কি খাবে বলো। বললাম তো খাবো না। আচ্ছা, উনি কীভাবে জানলেন আমি না খেয়ে আছি? মিমি কি বলেছে? না, মিমি তো বলেনি। তাহলে উনি কিভাবে জানলেন? কি জানি বাবা। আমি বলেছি খাবে, তাহলে তোমাকে খেতেই হবে, বুঝেছো? তারপর মাহাতিব কিছু খাবার অর্ডার দিল। রিমি আর কিছুই বলল না, শুধু অন্যদিকে তাকিয়ে থাকলো। আচ্ছা রিমি, একটা কথা বলি। বলুন। আচ্ছা, আমাকে তোমার কাছে কেমন লাগে? কেমন লাগবে আবার? আপনি যেমন আছেন তেমনই লাগে। এইভাবে আরও কিছুক্ষণ ওরা কথা বলে।
তখনই ওয়েটার খাবার নিয়ে আসে। রিমি দেখতে পায় সবগুলো খাবারই ওর পছন্দের খাবার। তখনই রিমি আয়ানকে বলল, আপনি কি করে জানলেন এগুলো আমার পছন্দের খাবার? পছন্দের মানুষের সম্পর্কে সবকিছু জেনে রাখতে হয়, বুঝলে? আর আমি তোমার সব পছন্দ অপছন্দ সম্পর্কে জানি। মিমি আমাকে সব বলেছে। রিমি মনে মনে ভাবল, উনি আমার সব কিছু সম্পর্কে কেমন করে জেনে নিলেন? আর মনেও রেখেছেন? কি হলো, এত ভাবছো? এবার খেয়ে নাও। একটু পর তোমাকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব। তাড়াতাড়ি খাবার শেষ করো। রিমি আর কিছু না বলেই খাবার খেতে নিল। তাড়াহুড়ো করতে গিয়ে ওর গলায় খাবার আটকে যায় আর ও বিষম খায়। তখনই আয়ান ব্যস্ত হয়ে পড়ে ওকে নিল আর এই নাও পানি খাও বলে পানি খাইয়ে দিতে লাগলো। রিমি ওর প্রতি আয়ানের কেয়ার দেখে অবাক হয় আর নিজের অজান্তেই বলে ওঠে, ফিউচারে কি আপনি আমার এমন কেয়ার করবেন? আমি সারা জীবন তোমার এর থেকেও বেশি কেয়ার করব। তোমাকে অনেক ভালোবাসবো। রিমি আয়ানের কথা শুনে লজ্জা পেয়ে যায় আর মনে মনে বলে, আমি এটা কি বলে ফেললাম মুখ ফসকে? খাওয়া দাওয়া শেষে আয়ান রিমিকে একটা নদীর ধারে নিয়ে যায়। জায়গাটা কেমন? অনেক সুন্দর। তাহলে চলো নিচে নামি। নদীর পানি কম থাকায় পাশে বালুর মধ্যে আয়ান আর রিমি হাঁটতে যায় আর অনেক গল্প করে। রিমি শুধু আয়ানের গল্প শুনে ওর সাথে হ্যাঁ না তাল মেলাচ্ছিল, কিন্তু ও কিছু বলল না। এইভাবে আরও কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বিকেল হয়ে যায়। তারপরে আয়ান ওকে বাড়ির সামনে ড্রপ করে ও নিজেও বাড়ি চলে যায়। কেটে যায় 1 সপ্তাহ। অবশেষে আজ রিমির এঙ্গেজমেন্ট। এই 1 সপ্তাহ রিমি আয়ানের সাথে অনেক সময় কাটায়। আয়ানের সাথে মিশে ওর কাছে আয়ানকেও ভালো লাগতে শুরু করেছে কিছুটা হলেও। তারপরেও ওর বিয়ে করার ইচ্ছে এখনও হয়নি। শুধু পরিবারের সবার কথা, বিশেষ করে ওর আব্বু আর দাদাইয়ের জন্য এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছে। সন্ধ্যায় রিমির এঙ্গেজমেন্ট হবে। বড় করে এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করা হলো। সকাল থেকেই বাসায় মেহমান আসা শুরু করেছে। আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আব্বুর বিজনেস পার্টনার এবং অফিসের সবাই, পুরো বাড়িতে মেহমানরা গিজগিজ করছে। দুপুর থেকে সবাই রেডি হওয়া শুরু করেছে। সাইমাও এসেছে। সকালে মিমি, সামিয়া, সাইমা 3 জন গাউন পরেছে। মিমি শুধু একটু লিপস্টিক আর একটু কাজল দিয়েছে, এতেই তার সাজ কমপ্লিট। সাইমা আর সামিয়া বসে আছে কখন পার্লারের লোক আসবে আর ওরা সাজবে। বিকেলে পার্লারের লোক এসেছে রিমিকে সাজানোর জন্য। রিমি সিম্পলের মধ্যে একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার সাথে ম্যাচ করে হালকা জুয়েলারি আর হালকা মেকআপ করেছে। এতে যেন রিমিকে অনেক সুন্দর লাগছে, দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। কিছুক্ষণ পর মিমি, সামিয়া, সাইমা আসলো রিমির রুমে। রিমিকে দেখে মিমি বলল, আমার বোনটাকে তো আজ অনেক সুন্দর লাগছে, দেখে তো চোখ সরানোই যাচ্ছে না। মাশাআল্লাহ। এই জন্যেই তো বলি আয়ান ভাইয়া তোকে বিয়ে করার জন্য এত পাগল কেন হয়েছে, সেটাই তো বুঝি। তার কারণ এটাই বুঝি। তখনই রিমি বলল, কি যা তা বলিস না তুই। আমি আবার কি যা তা বললাম? যা সত্যি তাই তো বললাম আমি। আজ মনে হয় আয়ন ভাইয়া রিমি আপু থেকে চোখই সরাতে পারবে না। হ্যাঁ সামিয়া, তুমি ঠিক বলেছ। আজ মনে হয় আয়ান ভাইয়া রিমিকে দেখে একদম পাগল হয়ে যাবে। এই, তোরা কি মজা করা বন্ধ করবি, নাকি আমি এই রুম থেকেই চলে যাব? হইছে, আমার বোন, তোকে আর লজ্জা পেতে হবে না। আমরা তো মজা করব না আর, যা। সাইমা আর সামিয়াও সাজগোজ শেষ করে নিল। এই, তোরা রিমিকে নিয়ে স্টেজে যা, আমি যে দেখি একটু উনি রেডি হলেন কিনা। বাব্বা, আমাদের মিমি তো দেখছি এখন এক্কেবারে জামাই পাগল হয়ে গেছে। তো এখানে জামাই পাগলের আবার কি দেখলি বলতো? জামাই পাগলই তো, বিয়ে হতে না হতেই জামাইয়ের কেমন খেয়াল রাখা হচ্ছে। তো জামাইয়ের খবর রাখবো না তো কার খবর রাখবো? উনি তো আমারই জামাই। আর লজ্জা পেতে হবে না মিসেস মিমি। আপনি এবার যান দোলা ভাইয়ের কাছে, উনি মনে হয় আপনার অপেক্ষায় আছেন। এ কি, আপনি এখনো রেডি হননি? যে এঙ্গেজমেন্ট পার্টি তো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই তো কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাব। একটু কাজ ছিল, তাই ভাবলাম কাজটা শেষ করে নেই। আজকের দিনেও কি কাজ করতে হবে আপনাকে? কাজ করার জন্য তো অনেক সময় পড়ে আছে, তখন করে নিলে হতো না? আচ্ছা যাই হোক, এবার রেডি হয়ে আসেন, আমরা দুজন একসাথে যাব।
পরে দুজন একসাথে যায়। সাইমা আর সামিয়া রিমিকে স্টেজে নিয়ে যাচ্ছে। তখনই আরিয়ান আসলো ওদের সামনে। আরিয়ান সাইমার দিকে এক পলক তাকিয়ে রিমির দিকে তাকালো আর বলল, আমার বোনটাকে অনেক কিউট লাগছে, মাশাআল্লাহ। আরিয়ানের কথা শুনে রিমি কিছুটা লজ্জা পেল আর হেসে আরিয়ানকে বলে, থ্যাংক ইউ ভাইয়া। আরিয়ান সামিয়াকে বলল তাকেও অনেক কিউট লাগছে। সামিয়া বলল, থ্যাঙ্কস ভাইয়া। তখনই রিমি আরিয়ানকে বলল, ভাইয়া সাইমাকে কেমন লাগছে? পেতনির মতো লাগছে। আরিয়ানের কথা শুনে সাইমার অনেক রাগ হলো আর মনে মনে বিড়বিড় করতে লাগলো। নিজেকে উনি কি যে মনে করে কে জানে, আমাকে পেতনি বলে আর নিজে কি, হ্যাঁ একদমই সাদা হনুমান। কিছু কি বললে নাকি? আরিয়ান সাইমার দিকে তাকিয়ে বলল, না না, কি বলবো, আমাকে পেতনির মতো লাগুক আর যার মতনই লাগুক, তাতে আপনার কি শুনি? হুম হুম। আমার কিছুই না। বাই দা ওয়ে, তোমাকেও কিউট লাগছে। কথাটা শুনে সাইমা একটু লজ্জা পায়, সাথে খুশিও হয়। ওর পছন্দের মানুষ ওকে কিউট বলেছে শুনে। রিমিকে নিয়ে বসানো হলো আয়ানের পাশে। সবাই অনেক প্রশংসা করলো রিমি আর আয়ানের জুটির। সবাই কাছে দুজনকে খুব ভালো লেগেছে আর সবাই তাদের নিয়েই কথা বলাবলি করছে। তোমাকে অনেক সুন্দর লাগছে রিমি। তোমাকে দেখে মনে হচ্ছে যেন একটা কিউট পরী বসে আছে আমার সামনে। রিমি লজ্জা মাখামুখে বলল। তাই নাকি? আয়ান রিমির লজ্জা পাওয়া দেখে মুখ টিপে হাসছে। কিছুক্ষণ পর রিমি আর আয়ানের আংটি বদল সম্পন্ন হলো। ওদের দুজনের একসাথে পিক তোলা হলো। মেহমানদের খাবারের ব্যবস্থা করা হয়েছে একপাশে। সবাই ওখানে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার মতো চলে গেল। পরের দিন বিকেলে রিমি বসে বসে ওর আর আরিয়ানের পিক মনোযোগ দিয়ে দেখছে আর লজ্জা পাচ্ছে। আগে আয়ানকে এতটা মনোযোগ দিয়ে দেখেনি। ও আয়ানের পিক দেখে ক্রাশ খেয়ে যাচ্ছে। সামিয়া লুকিয়ে লুকিয়ে দেখছিল রিমিকে আর হাসছিল রিমির লজ্জা পাওয়া দেখে। তখনই মিমি আসলো আর সামিয়াকে দেখলো আড়াল থেকে দাঁড়িয়ে রিমির রুমে উকি দিয়ে কি যেন দেখছে। তখনও সামিয়ার পেছনে গিয়ে সামিনার পিঠে হাত রাখলো। এতে সামিয়া ভয় পেয়ে যায় আর পিছনে তাকায় আর বলে, ভাবি তুমিও ভয় পাইয়ে দাও। ভয় পাওয়ার কি আছে? আর এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? তো ভয় পাবো না? আমি ভাবলাম কে না কে এসেছে। এখানে দাঁড়িয়ে রিমি আপুর কাণ্ড দেখেই হাসছিলাম। দেখো না রিমি আপু কেমন লজ্জা পাচ্ছে আর হাসছে আয়ন ভাইয়ের পিক দেখে। তুই জানলি কি করে ও আয়ন ভাইয়ার পিক দেখে হাসছে? আরে আমি জানবো না তো কে জানবে? আমার ফোন থেকেই তো রিমি আপু ওর আর আয়ন ভাইয়ের কালকের পিক নিল। ও আচ্ছা, ওকে ভালো করে দেখতে দে পিক। ওরই তো বর, তাই না? ও দেখবে না তো কে দেখবে? এখন চল আমার সাথে নিচে দেখে আসি দাদিমা দাদাই কি করছে। চলো। তারপরে ওরা নিচে চলে গেল। দেখলো দাদিমা দাদাই সোফায় বসে আছে আর গল্প করছে। মিমি আর সামিয়া ওদের কাছে গিয়ে বলল, কি গল্প হচ্ছে দাদিমা দাদাই? এই তো তোদের দাদাভাইয়ের বোনকে নিয়ে কথা হচ্ছিল। ওনারা তো গ্রামে থাকেন, তো আমরা ভাবছিলাম আমরা সবাই গ্রামে বেড়াতে যাব তোর দাদাভাইয়ের বোনের বাড়িতে। অনেক দিন হলো ওখানে যাই না। সেই যে সামিয়ার বাবা মা মারা যাওয়ার আগে গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। এবার ভাবলাম সবাই একসাথে যাব। মাতিমও যেহেতু আছে আর ওনার মাতিমকেও দেখে নিবে। তোর দাদাভাইয়ের বোন তো মাতিমকে অনেক পছন্দ করতেন, ছোটোবেলায় অনেক ভালোবাসতেন ওকে। ওনারা অনেক দিন দেখিনি, তাই ওনারা আমাদের যেতে বলছে সবাইকে। বাবা মার কথা শুনে সামিয়া মন কিছুটা খারাপ হয়ে গেল, তাই ও আর কোনো কথাই বলছে না। মিমি তো দাদিমার কথা শুনে খুশিতে লাফাচ্ছে। গ্রামের সব কিছু মিমির অনেক ভালো লাগে। অনেক দিন হলো গ্রামে বেড়াতে যায়নি, সেই ছোটবেলা গিয়েছিল আর এখন আবার যাবে। খুশিতে যেন মিমির তর সইছে না, যেন এক্ষুনি চলে গেলে ভালো হতো। বিশেষ করে মাতিমকে। তাহলে কাল আমরা সবাই গ্রামে যাচ্ছি, মাতিমকেও বলতে হবে। ও যদি যেতে রাজি না হয় তাহলে ওনার অনেক রাগ করবেন। রাতে মাহাতিম বাসায় আসার পর মিমি বলে, ঠিক আছে দাদিমা, আপনাকে একটা কথা বলার ছিল, বলবো? বলো কি বলবে? আসলে দাদাই দাদিমারা সবাই যাচ্ছিলেন গ্রামে দাদাইয়ের বোনের বাড়িতে যেতে। আপনি আর যাবেন আমাদের সাথে?
আমি কোথাও যাব না, আর অফিসে অনেক কাজ আছে, আর তোমারও কোথাও যাওয়া হচ্ছে না। এটা মাথায় ঢুকিয়ে নাও, বাকিরা সবাই গেলে যাক। কথাটা শুনে মিমির মনটাই খারাপ হয়ে গেল, আর রাগও হলো। ও কত খুশি ছিল গ্রামে যাওয়া নিয়ে, আর এই বেটা কিনা ওর আনন্দে জল ঢেলে দিল। খাটাস বেটা বলে মনে মনে গালিয়া ওড়ালো। কি কিছু বললে? বলছিলাম যে গ্রামে গেলে কি হবে, চলেন না একটু ঘুরে আসি গ্রাম থেকে। বিয়ের পর তো আমরা কোথাও যাইনি বেড়াতে, প্রথম না হয় গ্রামেই যাই ঘুরতে। আর আমার তো অনেকদিন গ্রামে যাওয়া হয়নি, আপনিও যাননি। চলেন না এবার যাই প্লিজ, না করবেন না? বললাম না যাবো না, তোমারও যাওয়া হচ্ছে না। কথাটা মাথায় ঢুকিয়ে নিতে। এবার নিচে যেয়ে খাবার রেডি করো, আমি আসছি। মিমি মাহাতিমের যাওয়ার দিকে মন খারাপ করে তাকিয়ে থাকে, আর মনে মনে বলে, এই বেটা আমার একটা কথাও শোনে না, আমার কোনো কথাই রাখে না, বদলোক খাটাস একটা। আসছে, খাবার রেডি করো, আমি খাবো যত সব। কিছুক্ষণ পর মাহাতিম ফ্রেশ হয়ে নিচে আসে খাবার খেতে। সবাই খাবার টেবিলে বসে আছে। এতক্ষণ মাহাতিমের জন্য সবাই অপেক্ষা করছিল একসাথে খাবে বলে। মাহাতিম একটা চেয়ার টেনে বসে পড়ল খাবার খেতে। তখনই ওর দাদাই বললেন, মাহাতিম তুই কি কাল ফ্রি আছিস? কেন দাদাই? না, বলছিলাম যে কাল আমরা সবাই আমার বোনের বাড়ির গ্রামে বেড়াতে যাব। তুইও যাচ্ছিস আমাদের সাথে? না দাদাই, আমি যেতে পারবো না, অফিসে আমার কাজ আছে। তোমরা সবাই বরং চলে যাও। আমরা সবাই তো যাবই, সাথে তুইও যাবি। আর 2 দিনেরই তো ব্যাপার, 2 দিন কাজ না করলে কিছুই হবে না। না দাদাই, কাল আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি যেতে পারবো না। তোমরা চলে যাও। তুইও আমাদের সাথে যাবি, না হলে আমরাও যাব না। দাদাই, তোমরা সবাই চলে যাও। আমার জন্য তোমরা কেন যাওয়া বন্ধ করবে? শুধু আমরা না, তুমিও আমাদের সাথে যাচ্ছ, ব্যাস। আমি আর না শুনতে চাই না। মাহাতিম আরও কিছু বলতে যাবে, তার আগেই দাদিমা বলল, আবার যদি না বলিস তাহলে কিন্তু আমরা সবাই আর মিমিও অনেক কষ্ট পাবে। ও কত খুশি ছিল গ্রামে যাওয়া নিয়ে, আর তুই যাবি না বলে বেচারির মন খারাপ করে দিচ্ছিল। কথাটা শুনে মাহাতিম মিমির দিকে তাকায়, আর দেখে মিমির মন সত্যিই খারাপ, কান্না করে দেওয়ার মতো অবস্থা। তাই মাহাতিম আর না করল না, বলল ও যাবে, কিন্তু মিটিং শেষ করে সবাই আগে চলে যাবে, ও আর মিমি একসাথে যাবে। কথাটা শুনে মিমি সহ সবাই খুশি হয়ে যায়। আর দাদাই বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই গেলেই হবে। আর সবাই এখন রুমে গিয়ে সব কিছু প্যাক করে নাও, কাল সকালেই আমরা বের হব। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে আসে। মিমি রুমে এসেই ব্যাগ গুছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অতিরিক্ত খুশির কারণে ও কোনো কাজ ঠিক করে করতে পারছে না, যেটাই করতে নিচ্ছে সবটাতেই বিঘ্ন ঘটছে। মাহাতিম মিমির কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে মুখে হাত দিয়ে। তখন মিমি মাহাতিমকে বলল, আরে আপনি হাসছেন কেন? কোথায় আমায় হেল্প করবেন সব কিছু গোছাতে, তা না আপনি হাসছেন। তো হাসবো না? তুমি তো কোনো কাজটা ঠিক মতো পারো না, যেটা করতে যাও ওইটাও ঠিক মতো করতে পারো না। আমি পারছি না যেহেতু, আপনি তো আমায় একটু হেল্প করতে পারেন, আসলে হেল্প করুন না। নিচে নিচে করে নাও। আর এত কিছু নিচে কেন? আমরা কি সারা জীবনের জন্য চলে যাচ্ছে, নাকি মাত্র 2 দিনের জন্য যাচ্ছে? তাই অল্প কিছু নাও, আমি ঘুমাতে গেলাম। বলেই মাহাতিম ঘুমাতে চলে যায়। তখন মিমি মনে মনে বলে, কি বদলোক রে বাবা, আমাকে তো একটু হেল্প করতে পারে, তা না করে ঘুমোতে চলে যাচ্ছে। এই জন্যই তো বেটারে এত বকা দেই, খাটাস বেটা কোথাকার। সকালে সবাই রওনা হয়ে গেছে গ্রামের উদ্দেশ্যে। বডিগার্ডরাও সাথে যায়, আর মাহাতিম মিমিকে নিয়ে চলে আসে। অফিসে ওরা মিটিং শেষ করেই রওনা দেবে। জুবান আর আরও কিছু বডিগার্ডরা মাহাতিমের সাথে যাবে। অফিসে এসে মাহাতিম মিমিকে ওর কেবিনে বসিয়ে রেখে জুবানকে বলে, তুই এখানেই থাক, ওর কিছু প্রয়োজন হয় কিনা দেখিস, আমি মিটিংটা সেরে আসে। মাহাতিম চলে যায় মিটিং রুমে। ভাবি আপনার কি কিছু লাগবে? না কিছু লাগবে না, আপাতত এই চকলেটগুলো শেষ করি। আর আপনি আমাকে অফিসটা একটু ঘুরে দেখান ভাইয়া। আচ্ছা ভাবি, আসেন, আমি আপনাকে অফিসটা ঘুরিয়ে দেখাচ্ছি। বলে দুইজন একসাথে অফিসে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। মিমি এর আগেও অফিসে এসেছিল, কিন্তু পুরো অফিস ওইভাবে ঘুরে দেখা হয়নি, তাই আজ দেখে নিচ্ছে। এইভাবে আরও কিছুক্ষণ কেটে যায়। মাহাতিমেরও মিটিং শেষ হয়। তারপরে ওরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে মিমি আর মাহাতিম বসে আছে। মাহাতিম ড্রাইভ করছে, আর মিমি গাড়ির গ্লাস খুলে দিয়ে প্রকৃতির বাতাস অনুভব করছে। মাঝে মধ্যে তার লম্বা চুলগুলো গিয়ে মাহাতিমকে ডিস্টার্ব করছে,
কিন্তু মাহাতিম ওকে কিছুই বলছে না। ও এক মনে গাড়ি চালাচ্ছে। তখন মিমি ভাবে ওর চুল হয়তো মাহাতিমকে ডিস্টার্ব করছে, তাই চুল বাঁধতে নেয়। তখনই মাহাতিম বলে, খোলা চুলে তোমাকে অনেক কিউট লাগছে, ওভাবেই থাকুক, বাধার দরকার নেই। কথাটা শুনে মিমি একটু লজ্জা পেয়ে যায়, সাথে খুশিও হয়। তাই ও আর চুল বাঁধে না, আবারও মন দেয় প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে। এইভাবে অনেকক্ষণ জার্নির পর শেষমেশ এসে ওরা পৌঁছায় গ্রামে। পরিবারের সবাই অনেক আগেই এসে পৌঁছে গেছে। মাহাতিমের গাড়ি এসে থামে একটা বড় বাড়ির সামনে। গ্রামের সবচাইতে বড় বাড়ি, চেয়ারম্যান বাড়ি। গ্রামের সবাই চেনে এই বাড়ি, তাই ওদের আসতে অসুবিধা হয়নি। মাহাতিম ছোটোবেলা যদিও এসেছিল বাবা মার সাথে, এখন একটু পথ ভুললেও ও গ্রামের লোকেদের জিজ্ঞেসে করিয়ে চলে এসেছে। গাড়ি থেকে নেমে মাহাতিম মিমির মাথায় কাপড় দিয়ে দেয় আর বলে, এখন বউ লাগছে। মিমি আবারও কিছুটা লজ্জা পায়। পরে ওরা বাড়ির ভেতরে প্রবেশ করে। বড় দাদি মাহাতিম আর মিমিকে দেখে অনেক খুশি হয় আর ওদের জড়িয়ে ধরে। বাড়ির অন্যরাও এগিয়ে আসে। পরে ওরা সবার সাথে কুশল বিনিময় করে। নতুন বর বউ হওয়ায় বাড়ির সবাই ওদের বরণ করে নেয়। মিমিদের জন্য অনেক রকমের খাবার আয়োজন করা হয়। গ্রামের পুকুরের তাজা মাছ অনেক মজার হয়। বড় দাদির ছেলে হাসান চাচা পুকুর থেকে মাছ ধরেছে, আর সেই মাছ রান্না করেছে চাচি। আরও কয়েক ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। সবাই একসাথে মজা করে খাওয়া দাওয়া শেষ করে নেয়। এইভাবেই সন্ধে হয়ে যায়। সন্ধ্যায় সবাই একসাথে চা খাচ্ছে আর আড্ডা দিতে বসেছে। বড় দাদি মাহাতিমের ছোটোবেলার গল্প জুড়ে দেয়। মাহাতিম ছোটোবেলা কেমন ছিল, কী করতে ভালোবাসতো, ইত্যাদি ইত্যাদি। মিমি দাদির কথা শুনছে আর খুব খুশি হচ্ছে মনে মনে যে উনি ওনার ছোটোবেলার কথাও মনে রেখেছে। এইভাবে গল্প করতে করতে রাত হয়ে যায়। রাতে সবাই একসাথে ডিনার করে, আর যখন ঘুমানোর পালা আসলো তখন সব মেয়েরা নাকি একসাথে ঘুমাবে আর ছেলেরা একসাথে। এই কথা শুনে মাহাতিমের একটু মন খারাপ হয়। তখন দাদি বুঝতে পারে বউকে রেখে ঘুমোতে মাহাতিমের ভালো লাগছে না, তাই তিনি মাহাতিমকে মজা করে বলেন, কি দাদু ভাই, বউ রেখে ঘুমাতে কি তোমার কষ্ট হবে? না দাদি, কষ্ট হবে কেন? কথাটা মাহাতিম মুখে বললেও মনে মনে ঠিকই চাচ্ছিল বউয়ের সাথে থাকতে, কিন্তু কি আর করার, দাদির কথা শুনতে হবে। ও বেচারা কেউ বউ ছাড়া থাকতে হবে 2 দিন। আমি বুঝতে পারছি সব কিছুই দাদুভাই, কিন্তু কি আর করার, বউকে রেখে আজ তোমাকে থাকতে হবে। যে তোমার বউ কিন্তু কেউ নিয়ে যাবে না। আচ্ছা দাদি, সমস্যা নেই, তোমরা একসাথেই ঘুমাও। বলে মাহাতিমও চলে যায় সব ছেলেদের কাছে অন্য রুমে। তো আর কি শেষমেশ ছেলে মেয়েরা আলাদা আলাদা ঘুমালো। মাঝরাতে মিমির অনেক পানি পিপাসা পাচ্ছিল, তাইও যায় পানি খেতে, কিন্তু ডিম লাইটের আলোতে কিছুই ভালো করে দেখতে পাচ্ছিল না, আর লাইটও জ্বালাতে পারছিল না, যদি সবার ঘুম ভেঙে যায় সেই ভেবে। তারপরেও কোনো রকমে যায় কিচেনে, কিন্তু কিছু একটার সাথে ওর ধাক্কা লাগে আরও ভয় পেয়ে যায়। চোর ঢুকেছে মনে করে, আর যখনই চিল্লাতে যাবে মাহাতিম তার মুখ ধরে নেয় হাত দিয়ে আর বলে, আরে এটা আমি মিমু, তোমার বর, ভয় পেও না। তারপর ও মিমির মুখ থেকে হাত সরায়। মিমি জোরে জোরে নিঃশ্বাস নেয় আর বলে, দিয়েছিলেন তো ভয় পাইয়ে, এখন যদি চিল্লাতাম আর সবাই যদি চলে আসতো তাহলে কি 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 না কি মনে করতো বলেন? যা মনে করার করতো, আমি আমার বউর কাছে থাকলে ওদেরকে। ওদের কি মানে? ওরা তো আপনাকে বউ পাগল মনে করতো আর বলতো বউকে রেখে একদিনও থাকতে পারছে না বেচারা। আমি তো তোমার প্রেমে পাগল। ওই তো, ওরা আমাকে বউ পাগল মনে করলে কি আসে যায়? আপনার তো কিছু যায় আসে না, কিন্তু আমার তো লজ্জা করবে, তাই না? লজ্জা করবে কেন শুনি? সবার কাছে আসতে আবার লজ্জা কিসের? জানি না, কিন্তু আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী বউটারে, এত লজ্জা কেন তোমার? কথাটা শুনে মিমি আরও লজ্জা পায়। পরে মাহাতিমের পাশ কাটিয়ে পানি খেতে চলে যায়। মাহাতিমও মিমির পিছু পিছু যায়। পানি খাওয়া শেষে মিমি মাহাতিমকে বলে, আচ্ছা, আপনি এইখানে কেন এসেছিলেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যাই, একবার যেয়ে দেখে আসে আমার বউটা কী করছে। কিন্তু তোমাকে দেখা যাচ্ছিল না, তাই ভাবলাম তোমাকে ডাকবো, কিন্তু কোনো সুযোগও পাচ্ছিলাম না। পরে দেখি তুমি উঠতেছো, তাই আমিও পিছু পিছু চলে এসে তোমার সামনে দাঁড়াই, আর তখনই ধাক্কা লাগে আমার সাথে তোমার। ও আচ্ছা, তাহলে আপনি আমার জন্য এসেছেন। আপনি তো দেখছি সত্যি সত্যি বউ পাগল হয়ে যাচ্ছেন মিস্টার।
হয়েছে। শুধু তোমার প্রেমে পাগল হয়েছে আমার পিচ্চি বউটা। মিমি আবারও লজ্জা পায় মাহাতিমের কথায়, আর লজ্জায় মাথা নিচু করে তাকিয়ে থাকে। তখনই মাহাতিম মিমির হাত ধরে হালকা টান দেয়। মিমি তো আরও লজ্জা পায় আর মাহাতিমের হাত থেকে পালাতে চায়। যখনই দৌড় দেবে সামনে দেখতে পায় দাদি দাঁড়িয়ে আছে। দাদিকে দেখে মিমি বেচারি আরও লজ্জা পায়। তখনই দাদি বলে ওঠেন, কি দাদুভাই, এখানে বসে প্রেম শুরু করে দিয়েছ? আর হাসতে থাকলেন তিনি। কি করবো দাদি বলো, তোমার জন্য তো প্রেম করার সুযোগ পাচ্ছিলাম না। তোমরা আমার বউকে তোমাদের সাথে রেখে দিলে, আর এখন যেহেতু বউকে কাছে পেলাম, তাহলে প্রেম করার সুযোগটা কিভাবে মিস করি বলো। দাদি মাহাতিমের কথা শুনে হাসলেন আর বললেন, ঠিক করেছ দাদুভাই, সুযোগ মিস করোনি। তোমার দাদাও এমন করতেন, আমার সাথে সুযোগ পেলে প্রেম করা শুরু করে দিতেন। তখনই পেছন থেকে দাদা বলে, ওঠেন, আমার তো এখনই ইচ্ছে করছে তোমার সাথে প্রেম করতে। বুড়ো বয়সে কি বিমৃতি ধরছে নাকি আপনার? তুমি তো এখনই মনে করিয়ে দিলে অতীতের কথা, তাই আমার একটু শখ জাগলো আর কি প্রেম করার। হয়েছে, আপনার আর প্রেম করা লাগবো না। এবার ঘুমাতে যান, অনেক রাত হয়েছে। আর দাদুভাই তুমিও ঘুমাতে যাও, বাকি প্রেম কাল করে নিও। বলে তিনিও মিমিকে নিয়ে চলে যান ঘুমাতে। মিমি যেতে যেতে মাহাতিমের দিকে তাকাচ্ছিল, আর মাহাতিম মিমির দিকে তাকিয়ে চোখ টিপ মারে। পরের দিন সকালে সবাই বের হয় গ্রাম ঘুরে দেখতে। মিমি, রিমি, সামিয়া, মাহাতিম, আহাসান, চাচার ছেলে শিহাব যে ক্লাস 10-এ পড়ে, আর মেয়ে সানিয়া যে মিমির সাথেই পড়ে কিন্তু গ্রামের একটা কলেজে। বড়রা সবাই বাড়িতেই আছে, গল্প করছে একসাথে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছেন মাহাতিম আর মিমি। বাকিরা সবাই অনেকটা এগিয়ে গিয়েছে আর ওরা পেছন পেছন যাচ্ছিল। পথে মিমি দেখতে পায় একটা আম গাছ। আম দেখে মিমির জিভে পানি চলে আসে। লোভ সামলাতে না পেরে মাহাতিমকে বলে, আমাকে আম পেড়ে দেন না, খুব খেতে ইচ্ছে করছে আম। তখন মাহাতিম বলল, আমি মানুষের গাছের আম কেন পারবো? মানুষ দেখলে কি বলবে? মানুষ কিছু বলবে না, প্লিজ পেড়ে দিন না আমায় আম। আমি পারবো না, তোমার লাগলে তুমি নিজে পেরে খাও। আপনি আপনার বউয়ের জন্য সামান্য আম পেড়ে দিতে পারছেন না? আবার আপনি নাকি আপনার বউকে অনেক ভালোবাসেন, বউর জন্য পাগল। এখন তো আমার এসব কথা মিথ্যে মনে হচ্ছে। তুমি কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো মিমো? ইমোশনালি ব্ল্যাকমেল করবো কেন? যা সত্যি তাই তো বলছি আমি। যদি আপনি আমাকে ভালোবাসতেন তাহলে আম পেড়ে দিতেন, এতে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। আচ্ছা, আম পেরে দিলে যদি তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি, তাহলে ঠিক আছে, আমি পেরে দিচ্ছি। বলে মাহাতিম লাফ দিয়ে দুটো আম পেড়ে নেয়। তখনই আম গাছের মালিক বের হয়ে বলে, এ কে রে, আমার আম পাড়তেছে? এগিয়ে আসতে থাকে মাহাতিমদের দিকে। মিমি তখন মাহাতিমকে বলে, দৌড়ান আমার সাথে। বলে দুইজন দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে ওরা রিমিদের কাছে চলে আসে। তখন সামিয়া ওদের জিজ্ঞাসা করলো, ভাইয়া, ভাবি, তোমরা এভাবে দৌড়চ্ছ কেন? আগে একটু রেস্ট নেই, তারপর তোর বলতেছি সব। বলে মিমি আর মাহাতিম কিছুক্ষণ একটা টেরা বেঁকা গাছের উপরে বসে। এতক্ষণ দৌড়ানোর জন্য দুজনেই হাঁপিয়ে গেছে। তারপরে মিমি বলতে শুরু করে কেন ওরা দৌড়াচ্ছিল। আম গাছের মালিক মহিলাটা ওদের দৌড়ানি দিয়েছে। কথাটা শুনে রিমি, সামিয়া সহ বাকিরা সবাই হাসিতে ফেটে পড়ে। সামিয়া বলে, দেখছি কত ভালোবাসা, তাই তো ভয় পেয়ে এমন দৌড়ে চলে আসলেন। যদি ভালোই বাসতেন বা ভালোবাসা থাকতো তাহলে সাহস করে আমাকে আরো আম পেড়ে দিতেন। তোমাকে তো আমি একটা দিয়ে আর দুইটা দিয়ে আম পেরে দিয়েছি, তাই না? কোথায় তুমি স্বামীর সুনাম করবে যেমন স্বামী রিস্ক নিয়ে আমাকে আম পেরে দিছে, তা না করে বদনাম করছো। এটা কিন্তু আমি মেনে নেবো না, এই বলে দিলাম। এত সুনাম করে কি হবে শুনি? আপনি না কত সাহসী, তাহলে একটা মহিলা দৌড়ানিতে ভয় পেয়ে চলে এলেন কেন? তাহলে কি আমি শুধু শুধু মহিলার মার খাওয়ার জন্য ওখানে বসে থাকতাম, নাকি মহিলার যে ভ্যাচেল্লা হয় তা কি আমি কি জানি নাকি? কি বলেন আপনি? মহিলারা ভেজাইলা হয়? তাহলে আপনি আমাকেও ভেজাইলা বলছেন? আপনি একটা বদ মহিলা, খাটাইশ বেড়া। আরে আমি কি তোমার কথা বলছি নাকি? আমি তো ওই মহিলার কথা বলছিলাম। তুমি শুধু শুধু রাগ করছো। ভাবি, তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো। ভাইয়া কিন্তু তোমাকে কথাটা বলেনি। মিমি আর কিচ্ছু বলল না। সবাই মিলে সারা গ্রাম ঘুরল আর অনেক মজা করলো। বিকেলে মিমিরা সবাই বসে বসে আম খাচ্ছে।
তখনই বড় দাদি আসলেন। এসে মিমির পাশে বসে গল্প করতে লাগলেন। মিমিকে বলতে লাগলেন, দিদি ভাই, বিয়ে তো অনেক দিন হয়ে যাচ্ছে, তা খুশির খবর কবে শুনছি আমরা? কথাটা শুনে মিমি বিষম খায়, সাথে মাহাতিমও। মিমি তো লজ্জায় লাল হয়ে যায়। তখনই বড় দাদি মিমিকে বলে, আরে আরে, আস্তে খাও, তোমরা খাওয়া শেষ করো, আমি না হয় পরে কথা বলবো। বলে তিনি উঠে চলে যান মিমির মা দাদিমার কাছে। এদিকে বড় দাদির যাওয়ার সাথে সাথে রিমি আর সামিয়া মিমিকে বারবার বলছে খুশির খবর কবে আসছে। শুনছি বলে ওরা মজা নিচ্ছে। মাতেম বেচারা লজ্জায় উঠে চলে গেছে। দাদি যাওয়ার সাথে সাথে শুধু বেচারি মিমি এদের মাঝে ফেঁসে যায়। বেচারি না পারছে কিছু বলতে আর না পারছে লজ্জা লুকাতে, সব কিছু শুধু সহ্যই করে যাচ্ছে। সন্ধ্যায় সবাই একসাথে গল্পের আসর জমায়। দাদি ওনার বিয়ের কাহিনী সবাইকে শোনাচ্ছেন আর সবাই মনোযোগ দিয়ে শুনছে। দাদি বলছে বিয়ের সময় আমার অনেক কম বয়স ছিল। তোদের দাদা আমাকে আম পাড়তে দেখে নি, সে দেখায় আমাকে ওনার পছন্দ হয়ে যায়। তারপর আরও কয়েকবার আমাদের দেখা হয়েছে, আমারও তোর দাদাকে ভালো লেগে যায়। পরে তোদের দাদা বিয়ের প্রস্তাব পাঠায় আমার বাবার কাছে, আর আমাদের বিয়ে হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো ছিলেন। আমি যখন কম বয়স হওয়ার অনেক কিছুই বুঝতাম না, আমার শাশুড়ি মা আমাকে সব শিখিয়ে বুঝিয়ে দিতেন। এইভাবে আরও অনেক গল্প করেন তিনি। গল্পের শেষে রাতে খাওয়া দাওয়া করে সবাই আগের দিনের মতো যে যার জায়গায় ঘুমাতে চলে যায়। বেচারা মাহাতিমের আজও মন খারাপ হয়ে যায় বউকে রেখে ঘুমাতে হবে বলে। কিন্তু কি আর করার, আজ শেষ দিন, একটু কষ্ট করে হলেও বউকে রেখে ঘুমোতেই হবে। তাই ও সব ছেলেদের সাথে শুয়ে পড়ে। পরের দিন সকালে নাস্তা করে মাহাতিমরা বড় দাদা দাদিদের থেকে বিদায় নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। আজ মাহাতিম, মিমি, রিমি, সামিয়া একসাথে, আর বাকিরা সবাই একসাথে আসে। বাড়ি এসে সবাই ফ্রেশ হয়ে নেয়। আজ মাহাতিম বউয়ের সাথে ঘুমাতে পারবে বলে খুশি হয়। বেচারা 2 দিন বউকে রেখে অনেক কষ্ট করে থেকেছে, এখন থেকে আর বউকে রেখে শোবে না। রাতে মাহাতিম মিমির পাশে শুয়ে আছে আর মিমির সাথে দুষ্টুমি করছে। আর দুষ্টুমি করে মিমিকে বলে, মিমো পাখি, চলো না আমরা খুশির খবর নিয়ে আসি। তুমি শুধু শুধু টক না খেয়ে খুশির খবর সবাইকে দিয়ে টক খাও। মাহাতিমের কথায় মিমি লজ্জা পায় আর বলে, আপনি কি যে বলেন না। আমি তো ঠিকই বললাম, শুধু শুধু টক খাওয়া থেকে খুশির খবর শুনিয়ে টক খাওয়া অনেক ভালো। মিমি আবারও লজ্জা পায় আর মাহাতিমের বুকে মুখ লুকায়। এইভাবে দুষ্টু মিষ্টি খুনসুটি করে ওরা ঘুমিয়ে পড়ে। এইভাবেই কেটে যায় 1 মাস। দেখতে দেখতে রিমির বিয়ের দিনও চলে আসে। এই 1 মাস আয়ান রিমির সাথে ফোনে কথা বলেছে, ঘুরেছে। কাল রিমির গায়ে হলুদ। 1 সপ্তাহ আগে থেকে সব মেহমানদের দাওয়াত করে রাখা হয়েছে। বিয়ের সব বাজার কেনাকাটা সব কিছুই শেষ। 1 সপ্তাহের মধ্যে সব কিছু করে রেখেছেন রিমির বাবা। মেয়ের বিয়ে বলে কথা, বড় মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে পারেননি, পরে আবার ধুমধাম করে দেবেন বলে। তাই ছোট মেয়ের বিয়ে তো ছোট করে দিতে পারেন না, তাই 1 সপ্তাহ আগে থেকে সব কিছু করা শুরু করে দিয়েছিলেন। আত্মীয় স্বজন থেকে শুরু করে দেশের বাহির থেকে সব বিজনেস পার্টনাররাও আসবে আরাব চৌধুরীর মেয়ের বিয়ে বলে কথা। আর আয়ানের বাবাও যেহেতু তাদের বিজনেস পার্টনার, তাই আয়ান আর রিমির গায়ে হলুদ একসাথেই করা হবে। গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে বাগানের পাশে। ইতিমধ্যেই সবাই রেডিও হয়ে গেছে। আয়ানরাও চলে এসেছে। আয়ান রিমির সাথে মিল রেখে হলুদ রঙের পাঞ্জাবি আর রিমি হলুদ লেহেঙ্গা পরেছে। ইতিমধ্যে রিমির সাজ কমপ্লিট। পার্লারের লোকেরা বাসায় এসে সাজিয়েছে রিমিকে। হলুদ লেহেঙ্গাতে রিমিকে যেন একদম হলুদ পরই লাগছে। মিমি হলুদের মধ্যে লাল রঙের লেহেঙ্গা পরেছে আর হালকা সেজেছে। সামিয়া কমলা কালারের লেহেঙ্গা আর সাইমাও কমলা কালারের মধ্যে লেহেঙ্গা পরেছে। মাহাতিম মেরুন কালারের পাঞ্জাবি পরেছে। বাকিরা সবাই যে যার মতো পরে নিয়েছে। রাতে শুরু হয় হলুদের অনুষ্ঠান। সবাই এক এক করে আয়ান আর রিমিকে হলুদ ছুঁয়ে দেয়। একপাশে সঙ্গীত শিল্পীরা গান করছে আর নৃত্যশিল্পীরা নাচ করছে। সাইমা একপাশে দাঁড়িয়ে নাচ দেখছিল। হঠাৎ খেয়াল করলো ওর পাশ দিয়ে আরিয়ান যাচ্ছে। ও তো আরিয়ানকে দেখে আবারও ক্রাশ খায়। আরিয়ান হলুদ কালারের একটা পাঞ্জাবি পরেছে আর সবাইকে কি করছে সবার খেয়াল রাখছে।
বোনের বিয়ে বলে কথা, কোনো কিছুতে ব্যাঘাত করতে দেওয়া যাবে না। সামিয়া খেয়াল করে আরিয়ান ওর দিকেই আসছে। তখনই ওর হার্টবিট বেড়ে যায় আর লজ্জাও পাচ্ছে কিছুটা। আরিয়ান ওর পাশে এসে জিজ্ঞাসা করলো, খাওয়া দাওয়া করেছো নাকি বসে বসে শুধু এইগুলোই দেখে যাচ্ছ? খেতে হবে না নাকি? সাইমা বলল, খাইনি এখনো, সামিয়া আর মিমের সাথে খেয়ে নেব। আপনি খেয়েছেন? আমি পরে খেয়ে নেব, তুমি যাও মিমিদের সাথে খেয়ে নাও, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। আপনিও চলেন না, আমাদের সাথে খাবেন। এত কথা না বলে তুমি খেয়ে নাও, যাও আমি পরে খেয়ে নেব। সাইমার রাগ হয় আরিয়ানের চলে যাওয়া দেখে, আর মনে মনে বলে, কি লোক রে বাবা, মানুষকে শুধু অর্ডার দিতেই পারে কিন্তু নিজে কারোর কথা শোনেই না। হাজব লোক একটা। পরে সাইমাও চলে যায় মিমিদের কাছে। সবার খাওয়া শেষে হলুদও শেষ হয়, শুরু হয় মেহেন্দি পরানো। রিমিকে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দেয় পার্লারের লোকেরা, আর হাতের মাঝে আয়ানের নামের প্রথম অক্ষর লিখে দেয়। এইভাবেই শেষ হয় মেহেন্দি অনুষ্ঠান। আয়ানরা রাতে চলে যায় ওদের বাসায়। কাল কমিউনিটি সেন্টারে ওদের বিয়ে পড়ানো হবে। পরের দিন রিমিরা সবাই মিলে পার্লারে চলে যায়, আর বাকি সবাই কমিউনিটি সেন্টারে চলে গিয়েছে। সব গেস্টরাও চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে আয়ানরাও এসে পৌঁছে যায় সেন্টারে। রিমিরাও চলে আসে। মিমি পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, রিমির জোড়াজড়িতে সাথে একটু মেকআপও করেছে। মাহাতিম সাদা শার্ট ইন করে কালো প্যান্টের সাথে আর উপরে নেভি ব্লু কালারের কোট পরেছে, সাথে সানগ্লাস আর ব্র্যান্ডেড ঘড়ি। এতেই যেন ওকে হিরো লাগছে। সামিয়া আর সাইমাও লেহেঙ্গা পরেছে, সাথে গর্জিয়াস সাজ। দুজনকেই কিউট লাগছে। রিমি লাল কালারের লেহেঙ্গা পরেছে, সাথে ভারী জুয়েলারি, গর্জিয়াস মেকআপ। আয়ান রিমির সাথে ম্যাচ করে শেরওয়ানি পরেছে। দুজনকেই অনেক সুন্দর লাগছে, একেবারে পারফেক্ট কাপল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বিয়ে পড়ানো শেষে আয়নাতে রিমির মুখ দেখানো হয় আয়ানকে। আয়ান রিমিকে দেখে ক্রাশ খায় আর বলে, আমার বউকে আজ পুতুলের মতো লাগছে, অনেক কিউট, মাশাল্লাহ। রিমি অনেক লজ্জা পায় আয়ানের কথায়। এইভাবেই বিয়ে সম্পন্ন হয়। আয়ানও রিমিকে বিদায় দেওয়ার সময় মিমি, ওর মা বাবা সবাই কান্না করে, রিমিও কান্না করে বিয়ে হয়ে গেছে। ওর নতুন জায়গা, অন্য বাড়ি, পরিচিত অপরিচিত মানুষজনদের সাথে থাকতে হবে, বাবা মা সবাইকে ছেড়ে থাকতে হবে, এই সব ভেবে। কিছুক্ষণ পর রিমিদের বিদায় দেওয়া হয়। রিমিরা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। বাসা আসার পর রিমিকে বরণ করে নেয় ওর শাশুড়ি মা। পরে রিমিকে আয়নের রুমে নিয়ে যায় ওর একমাত্র ননদ আনিকা। রিমিকে রুমে বসিয়ে আনিকা চলে যায়। বাসর ঘরে বসে আছে রিমি। ওর অনেক গরম লাগছে, ভারী লেহেঙ্গা, ভারী গহনা পরে অনেকক্ষণ ধরেও বসে আছে। আয়ানের রুমে আসার খবরই নেই, আর কেউ ওকে জামা চেঞ্জও করতে বলেনি, তাই ও এইভাবেই এখনও বসে আছে। কিছুক্ষণ পর আয়ান রুমে প্রবেশ করে। আয়ান দেখতে পায় রিমি এখনও বিয়ের ড্রেস পরে বসে আছে। রিমি আয়ানকে দেখে এসে পায়ে ধরে সালাম দেয়। আয়ান রিমিকে উঠিয়ে বলে, তোমার জায়গা সব সময় আমার বুকে। বলে রিমির কপালে কিস করে। রিমি লজ্জা পায়। তারপরে আয়ান বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার যাও বিয়ের পোশাক চেঞ্জ করে নাও। রিমি বলে, আমি তো ড্রেস আনিনি, কি পরবো? ওয়ার্ড্রপ খুলে দেখো, ওইখানে তোমার প্রয়োজনীয় সব পেয়ে যাবে। মানে সব কিছু কি ওখানে আছে নাকি? আছে, আমি তোমার পছন্দের সব কিছুই এনে রেখেছি। এবার যাও চেঞ্জ করে আসো, তোমার হয়তো অনেক গরম লাগছে। জি আচ্ছা, বলে রিমি চলে যায় ওয়ার্ড্রপের কাছে। ওয়ার্ড্রপ খুলে দেখে ওর পছন্দের সব ধরনের কাপড় এখানে রয়েছে। ও অবাক হয় এসব দেখে। তারপরে ও সেখান থেকে একটা কালো কালারের শাড়ি নিয়ে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে শাড়ি পরে চুলের টাওয়াল পেঁচিয়ে বের হয় ওয়াশরুম থেকে। আয়ান রিমিকে ওয়াশরুম থেকে বের হতে দেখে সেদিকে তাকায়। ও তো রিমিকে এইভাবে দেখে আরেক দফা ক্রাশ খায়। শাড়িতে যেন একদম নতুন বউ লাগছে রিমিকে। আয়ান তো রিমির দিকে হা করে তাকিয়ে থাকে। রিমি আয়ানের তাকানো দেখে লজ্জা পায়। কিছুক্ষণ পর লজ্জা কাটিয়ে আয়ানের কাছে গিয়ে তুড়ি মেরে আয়ানকে বলে, কি মিস্টার,
এভাবে হাঁ করে তাকিয়ে থাকলে তো মুখে মশা ঢুকে যাবে। আয়ান রিমির কথায় ধ্যান থেকে বের হয় আর একটু লজ্জাও পায়, আর রিমিকে বলে, ঢুকবে না মশা ঢুকবে না। এত কিউট বউ এনেছি ঘরে, বউকে একটু ভালো করে না দেখলে কি চলে নাকি? আগে বউকে একটু মন ভরে দেখি। রিমি আবারও লজ্জা পায় আয়ানের কথায়, তাই কথা ঘুরিয়ে বলে, দেখার জন্য সারা জীবন পড়ে আছে, পরেও দেখতে পারবেন। এবার যে ফ্রেশ হয়ে আসুন, আপনারও হয়তো অনেক গরম লাগছে। বউয়ের যে রূপের আগুন দেখতেছি, এতে তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। রিমি লজ্জা মাখা মুখ নিয়ে আয়ানকে বলে,